তাকিয়ে থাকে। কাল ইরহানের বুকে পড়ে যখন জ্যোতি কাঁদছিল, ইরহান তখন কত সান্ত্বনা দিতেছিল, মাথায় হাত বুলিয়ে দিতেছিল। কখন যে জ্যোতি তার বোকা পুরুষের বুকে পরম শান্তিতে সে ঘুমিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। এখন সময় ভোর 5:30। জ্যোতি উঠে ওয়াশরুমে চলে যায়, দাঁত মেজে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে, তারপর নামাজটা পড়ে নেয়। এখন কেমন শান্তি শান্তি লাগছে। বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে মন চাচ্ছে, কারণ জ্যোতি প্রতিদিন খুব ভোরেই ঘুম থেকে ওঠে, তারপর একটু ঘুরতে বের হয়। ঘুরে এসে রান্না বান্না করে। জ্যোতির দাদি অন্যান্য বাড়িতে কাজ করতে চলে যায়, তাই বাড়িতে সব জ্যোতিকেই করতে হয়। জ্যোতি কত করে দাদিকে বলতো, এবার তুমি কাজ করা বাদ দাও দাদি, বিশ্রাম নাও। অনেক তো কাজ করেছো, এবার আমি কিছু করি। দাদি তখন বলতো, খবরদার যদি এমন চিন্তা মাথায় আসলেও ঝেড়ে ফেল। আমি যতদিন আছি ততদিন মানুষের বাড়িতে তোকে কাজ করতে দিব না। জ্যোতি তখন বলতো, আমি কি বলেছি তোমায় মানুষের বাড়িতে কাজ করব? জ্যোতির দাদি কথা শোনা তো দূর, কিছুই বলতে দিত না। এটা বোঝাতে পারতো না জ্যোতি যে কেন ভালো কিছু করতে পারবে। কালকে রাখা প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে আসে জ্যোতি, আশেপাশে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এখনো একটাও ঘুম থেকে ওঠেনি। জ্যোতি কি করবে ভেবে পাচ্ছে না, এমন করে বসে থাকতেও ভালো লাগছে না। সকাল সকাল উঠলে এমনিতেই তাড়াতাড়ি খিদে লেগে যায়, বাড়ির কারো ওঠার নাম গন্ধ নেই। 8টা 9টার আগে যে কেউ ঘুম থেকে উঠবে না বুঝে গেছে জ্যোতি। সবগুলো জমিদারের বেটি, এদের কথা না ভাবে নিজেদের জন্য সকালে নাস্তা তৈরি করে আগে খেয়ে নিবে ঠিক করে নেয়। তারপর ভাবতে থাকে কি করা যায়। তখনই চোখের সামনে আটার বয়ম দেখতে পায়, ভেবে নিল পরোটা আর ডিম ভেজে নিবে। অন্য কিছু করতে গেলে বেশি সময় লাগবে, এখন আপাতত এগুলোকে দিয়ে পেট ঠান্ডা করবে। যেই ভাবা সেই কাজ। ঝটপট আটা গুলিয়ে দুজনের জন্য 4টা রুটি বেলে নেয়, তারপর ফ্রিজ থেকে 2টো ডিম নিয়ে ভেজে নেয়। পরোটা আর ডিম ভেজে রান্নাঘরটা আগের মতো গুছিয়ে রাখে, যেন বোঝাই না যায় এখানে অন্য কেউ রান্না করেছে। খাবার নিয়ে নিজেদের রুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ায়, তোমরা আমাদের কথা ভাবোনি, আমিও ভাববো না। তোমরা যদি ভালো হইতা, এত সময়ে আমি সব করে তোমাদের মুখে খাবার ধরতাম। ঘুম থেকে উঠেই সামনে খাবার পাইতা। খাবার নিয়ে রুমে ঢুকে দেখে ইরহান রুমে নেই। বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। জ্যোতি প্লেটটা রেখে খাটে বসে। কিছু সময় পরই ইরহান বেরিয়ে আসে, জ্যোতির দিকে তাকিয়ে মুচকিয়ে হাসে। খাবারের প্লেটের দিকে চোখ পড়তে বেশ অবাক হয়। এত সকাল সকাল খাবার? সবাই উঠে গেছে, কিন্তু ওদের তো 9টার আগে কারো ঘুমই ভাঙে না। আমি করে নিয়ে এসেছি। ওরা তো নবাবের বংশের লোক। আসেন, খাবেন। একদম ওদের কথা আর ভাববেন না। এখন খেতে ইচ্ছে করছে না যে। আসেন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটু বাইরে থেকে দুজন ঘুরে আসবো, এইটুকুই। তাছাড়া খেতে অনেক দেরি আছে। 11টার আগে যে খাবার জুটবে না জানা আছে। ইরহান আর কিছু বলেনি, দুজন একসাথে খেয়ে নেয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটার জন্য। দুজন সকালের পরিবেশ উপভোগ করছে, নানান ধরনের কথা বলছে। কথার এক পর্যায়ে ইরহান জানায় সে ঠিক করে এসেছিল দেশ ছেড়ে আর যাবে না। অনেক তো অন্য দেশে ছিল, এখন নিজের দেশে কিছু একটা করার চিন্তা ভাবনা। যদিও তার মাকে ছাড়া এই বিষয়টা কাউকে বলেনি। তসলিমা বানুকে বলার পর চুপ ছিল, কিছু বলেনি। দেশে আসার পরের দিন টুকটাক কথা বলার মাঝখানে বলেছিল টাকা পয়সা তো অনেক করেছে, ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে অনায়াসে কিছু একটা করতে পারবে। যদি সব শুনে বল। কার নামে? ইরহান বলে, মায়ের নামে। যদি তাচ্ছিলের হাসি হাসে। আপনার কি মনে হয় উনি টাকা দেবে আপনাকে? ইরহান থমকে যায়, আসলেই তো দিবে না। খালতো টাকা পয়সা নিয়ে ওরা ভাগাভাগি করছিল। তসলিমা বানু তো স্পষ্ট বলল সব তার নিজের নামে করেছে, যেন ইরহান না পায়। ইরহানের ভাবনার মাঝেই বলে ওঠে, এখনো বুঝলেন না আপনার সাথে এখন কেন এমন ব্যবহার করছে? আপনি দেশে থেকে যাবেন, তাদের আর বিদেশি টাকা পয়সা পাওয়া হবে না। আপনার টাকায় রাজত্ব করতে পারবে না। আপনি দেশে থাকলেই তো সমস্যা, সব কিছুতে ভাগ বসবে। আপনাকে মিথ্যে বলে নানান অজুহাত দিয়ে টাকা পয়সা নিতে পারবে না। জানি আপনি আর একটা টাকাও পাবেন না ওদের থেকে, তবুও আজই সুযোগ বুঝে চেয়ে দেখেন। তারপর দুজন বাড়ির রাস্তা ধরে। বিকেলের দিকে ইরহান সকলের উপস্থিতিতে তসলিমা বানুর কাছে গিয়ে বলে,
তার আর প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা নেই। দেশেই ছোটখাটো একটা ব্যবসা করবে। তাকে যেন ব্যাংক থেকে 3 লাখ টাকা দেয়। ইরহানের কথা শুনে তাসলিমা বানু আঁতকে ওঠে। অদ্ভুত দৃষ্টিতে দুই ছেলের দিকে তাকায়। ওরাও কেমন করে তাকিয়ে আছে। টাকা চাই মানে তুই কি বলছিস ইরহান? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপের কি আছে মা? আমি দেশে কিছু একটা করতে চাইছি। সন্দিহান গলায় বলে ইরহান। দেশে তুই কোন রাজকার্য উদ্ধার করবি শুনি? এসব ভূত মাথা থেকে ছেড়ে ফেল। সুখে থাকতে ভূতে কিলাই না। চুপচাপ ছুটি শেষে চলে যাবি। মন দিয়ে কাজ করবি। মানে কি মা? আমি আর দেশের বাইরে যাব না ঠিক করেছি। আমি দেশে থাকবো। এতে তো তোমার খুশি হওয়া দরকার, তাই না? তাসলিমা বানু ইরহানের কথায় হকচকায়। আরো কিছু বলতে নিবে তখনই ইরহানের ফোনটা বেজে ওঠে। ইরহান কথা থামিয়ে ফোন হাতে তুলে দেখে বিদেশ থেকে যে কোম্পানিতে সে কাজ করে সে কোম্পানির ম্যানেজার ফোন করেছে। হয়তো জরুরি কিছু, তাই ইরহান বলে আমি একটু আসছি। বলে নিজের রুমে চলে যায় কথা বলার জন্য। তাসলিমা বানু এই সুযোগে জ্যোতির কাছে এগিয়ে আসে। জ্যোতি এতক্ষণ একটা কথা বলেনি, চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাসলিমা বানু জ্যোতিকে উদ্দেশ্য করে বলে ওঠে, নিজের স্বামীকে বোঝায় মেয়ে। এমন বোকামো করতে বারণ করো। দেশের কিছুই করতে পারবে না। বিদেশি ডলার কামাবে, দেশে আর কয়টা টাকা পাবে? নুন আনতে পান্তা ফোরাবে, কিন্তু ওই দেশে ফিরে গেলে রানীর হালে থাকতে পারবে। ভালো করে বোঝাও, নয়তো পস্তাতে হবে। খুব ভালো হবে না। এর জন্য আগেই বলছি, চুপচাপ বলো আমি যা বলছি যেন মেনে নেয়। নয়তো তাসলিমা বানু কি করতে পারে তা তোমাদের ধারণারও বাইরে। জ্যোতি তাসলিমা বানুর দিকে তাকিয়ে রয়। আমার কথা মতো চললে সব ঠিক থাকবে, নয়তো সব ওলট পালট হয়ে যাবে। এমন কিছু করব না তোমরা কিন্তু কিছু বলতে পারবে না আর কিছু করতে পারবে না। চুপচাপ দেখা ছাড়া কিছু করতেও পারবে না। ভালো আছি ভালো থাকতে দাও, খারাপ হতে বাধ্য করো না। হয়তো যেমন সবকিছু চলছে তেমন ভাবেই সবকিছু চলে। আমি আর আমরা ভালো থাকলে তোমরাও ভালো থাকবে, তার আগে থেকেই সমাধান করছি। বোঝাও ইরানকে, দেশে এসেছে থাকুক, ছুটি শেষ হলে যেন আবারও ফিরে যায়, নয়তো আফসোসের শেষ থাকবে না। কথায় আছে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। জ্যোতি এবার মুখ খুলে, কেন? উনি দেশে থাকলে আপনার কি সমস্যা? এটা তো আরো ভালো খবর, ঘরের ছেলে ঘরে থাকবে, আপনার এই 2 ছেলে বাড়িতে থাকবে। উনি কেন গিয়ে দূরে পড়ে থাকবে? যা জানো না তা নিয়ে কথা বলবে না। জানতাম না তো, এখন সব জানতে পারতেছি, খুব ভালো করে জানতে পারছি। নিজের ছেলেদের সময় 16 আনা, উনি নিজের পেটের ছেলে না বলে 1 আনাও না, তাই না নকল শাশুড়ি আম্মা? ভুলে যেও না এই মেয়ে আমি তোমার কি হই, সম্মান দিয়ে কথা বলবে। আর এটাও ভুলে যেও না এইবারের বড় বউ হয়ে আসতে পেরেছো আমার বদৌলতে, তাই বুঝে শুনে কথা বলবে। আমি ধানের বউ করে না আনলে তো কোনো রিক্সাওয়ালার ঘরে জায়গা হতো। অল্প পানির মাছ এখন বেশি পানিতে পড়ে লাফালাফি করছো। আমি যা বলি চুপচাপ শুনবে, আমি যা বলি তাই করবে, নয়তো এই বাড়ির ভাত জুটবে না কপালে। ভুলে যেও না আমার পছন্দ করে আনা মেয়ে তুমি। সেটাই তো আমাকে পছন্দ করে নিজের ভালো করতে গিয়ে খারাপ করে ফেললেন। ভুল জায়গায় সঠিক মানুষটা পছন্দ করে এনেছেন। কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়া লাগে। তাসলিমা বানু জ্যোতিকে কিছু বলতে নিবে তার আগে ইরহান এসে ওই জায়গায় উপস্থিত হয়। মোবাইলটা পকেটে ঢোকাতে ঢোকাতে তাসলিমা বানু ও জ্যোতির দিকে ভ্রু কুঁচকে তাকায়। আমি 2 দিনের ভিতরে শহরে যাব। আমার পরিচিত লোক আছে সেখানে, সেও ব্যবসা করে। তার সাথে আলাপ আলোচনা করে যেটা করলে সুবিধা হবে সেটাই করব। তোমার অ্যাকাউন্টে গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো ব্যবসা করার পরিকল্পনা করেই পাঠিয়েছি। কথাগুলো বলে ইরহান তাসলিমা বানুর মুখের দিকে তাকায়। তাসলিমা বানু থম মেরে দাঁড়িয়ে আছে। কি হলো মা? আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। গত মাসে যে টাকাগুলো পাঠিয়েছিলি সেই টাকাগুলো নেই ইরহান। নেই মানে? 3 লাখ টাকা নাই হয়ে গেল কি করে? কি করেছো মা টাকা দিয়ে? আমার জানা মতে তো
কোনো কিছু করনি? টাকাগুলো ইমন আর ঈশান নিয়ে গেছিল। ওরা কেন আমার টাকা আমার অনুমতি ছাড়া নেবে? এত টাকা দিয়ে ওদের কি কাজ? কি করেছে টাকা দিয়ে? সারাদিন তো শুয়ে বসেই কাটে ওদের। আর আমি তো ওদের খরচের জন্য আলাদা টাকা দিতামই, ওইখান থেকে কেন আবার টাকা নিয়েছে? ইরহানের কথা শুনে ঈশান কিছু বলতে নিবে তার আগেই ইমন আটকে দেয়। ঈশান রাগে ফুঁসছে, এমনিতেই তার মাথা গরম। বেশ করেছে শুয়ে বসে খায়, এটা ইরহান বলবে কেন? ঈশান ইমনের দিকে ফুঁসতে ফুঁসতে তাকায়। ইমন আস্তে করে বলে, চুপ থাক ভাই, মাথা গরম করিস না, ঠান্ডা রাখ মাথা। মায়ের উপর ভরসা রাখ, যা বলার মাকেই বলতে দে। তুই এখন কিছু বলতে গেলে বা বাড়াবাড়ি করতে হিতে বিপরীত হতে পারে। আমাদের মা যথেষ্ট বুদ্ধিমতী, আমাদের থেকে ভালো বুঝে কি করলে আমাদের ভালো হবে সেটাই উনি করবেন, ভরসা রাখ। ঈশান ইমনের কথায় চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে মোটেও ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ইরহানকে গিয়ে কয়েক ঘা লাগিয়ে দিতে। ইরহান তাসনিমা বানুর দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। তাসনিমা বানু বলে, ওই টাকাগুলো ইমন আর ঈশান একটা জায়গা কেনার জন্য বায়না দিয়েছিল, কিন্তু লোকটা নকল দলিল দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে। আমার টাকা নিয়ে ওরা জায়গা কিনতে গেল, সেখানে গিয়ে ধোকা খেয়ে টাকাও হারালো। অথচ আমি কিনা জানি না, একবার জানানোর প্রয়োজনও মনে করনি তোমরা। বাহ, বলে ইরহান হাততালি দেয়। এতগুলো টাকা ওরা নিয়ে গেছে ভালো কথা, সেটা যে ধোকাকে হারিয়েও এসেছে সেটা কি আমার জানার অধিকার ছিল না মা? তুই তো এই ব্যাপারে থাকিস না ইরহান, আর আমি অবাক হচ্ছি এই ভেবে যে তারপর তুই আমার কাছে কৈফিয়ত চেয়েছিস। এই একদিনেই এত উন্নতি হয়ে গেছে, এসব নিশ্চিত তোর বউয়ের ছড়ি করছিস। এর মধ্যে জুথিকে কেন টানছো মা? ও তো কিছু বলেনি। আর আমি কৈফিয়ত চাইছি না, এটা জানার আমার অধিকার আছে। এত কষ্ট করে টাকা রোজগার করে যদি শুনি সেই টাকা অন্যরা নিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা শুনে আমার ভালো লাগবে না। সে যাই হোক, এই টাকাগুলো তো আর ফেরত আসবে না। অ্যাকাউন্টে তো আরও টাকা আছে, ওইখান থেকেই নিয়ে কাজ শুরু করব। ওইখান থেকেই দাও, চেকে সাইন করে দাও। কাল সকাল সকালই বের হব ওইখান থেকে, আসার সময় উঠিয়ে নিয়ে আসবো। ইরহান, মায়ের কথা শোন, এসব ব্যবসা বা দেশে কাজ করার কথা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। দেখলি তো মানুষ কিভাবে ঠকায়, আর এসব করে যে সফল হবি তাও তো না। শুধু শুধু কেন টাকাগুলো নষ্ট করবি? আমার অবাধ্য তো তুই ছিলি না কখনো ইরহান, তাহলে আজ কেন আমার কথা শুনছিস না? যা বলছি ঠান্ডা মাথায় ভাব। ইরহান তার মায়ের দিকে তাকায়, তারপর এসব কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে, চেক বইটা কোথায় আছে মা? তাসনিমা বানু রাগী চোখে ইরহানের দিকে তাকায়। নিশ্চয়ই তোমার রুমে, আমি খুঁজে নিয়ে আসছি। বিছানার পাশে রাখা টেবিলের ড্রয়ারে নিশ্চয়ই আছে, ওইখানেই তো কাগজপত্র রাখো। বলেই ইরহান তাসনিমা বানুর রুমে চলে যায়। এদিকে তাসনিমা বানু জোরে জোরে ইরহানকে ডাকছে। ইরহান, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করেছিস, এর ফল কিন্তু ভালো হবে না। এরপর আমি যা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। এতদিন যেটা না করেছি এখন আমি সেটাই করব। ঈশান এত তেল মেরে কেন বোঝাচ্ছ? সে কি তোমার কথা শুনছে? দেখছো কত বড় সাহস, আমাদের সাথে উঁচু গলায় কথা বলে। ইচ্ছে তো করছে কয়েকটা লাগিয়ে দেই, ইমন ভাইয়ের জন্য পারিনি। মা, তুমি এখনো চুপ করে থাকবে? কোনো ব্যবস্থা নেবে না? টাকা রোজগার করে সাপের পাঁচ পা দেখেছো দুদিনে কি রকম রং পাল্টে ফেলেছে। আগে তোমার কথায় উঠতো আর বসতো, তুমি এত করে বলেছো তোমার কথা শুনেছে। এসব টাকা পয়সা ও রোজগার করলেও এখন এসবের প্রতি ওর কোনো অধিকার নেই। তুমি কিছু করো মা, ওদের আর আমার সহ্য হচ্ছে না। ইচ্ছা করছে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করতে। এই ঈশান, মুখ সামলে কথা বলবে বলে দিলাম। ভুলে যেও না কাকে কি বলছো। যার টাকায় জীবন চলে তাকে এসব বলার সাহস পাও কোথায় থেকে? তুমি যে তো 2 টাকা রোজগার করার মুরদ নেই, আবার বড় বড় কথা। যেই প্লেটে খাও সেই প্লেট ফুটা করতে একবারও ভাববে না? হ্যাঁ, ছি, লজ্জা হওয়া দরকার।
আরেকজনের ঘাড়ে চড়ে খাচ্ছ, এমনিতেই তো মুখ লুকিয়ে চলার কথা। আবার সে গলা উঁচিয়ে কথা বলে। 1 পয়সা কামানোর যার মুরুদ নেই সে এত বড় কথা বলে, মানুষ শুনলে হাসবে। বেহায় নির্লজ্জ পুরুষ, ঘরে চুরি পরে বসে থাকো। বলেই জ্যোতি ঈশানের দিকে রাগী চোখে তাকায়। জ্যোতির কথাগুলো ঈশানের শরীরের গরম তেলে পানি পড়ার মতো লাগে। এমনিতে রাগে মাথা ফেটে যাচ্ছে, তার উপর জ্যোতি এসব বলায় আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলো না ঈশান। জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে ফকির বাচ্চা, তোর এত সাহস, তুই আমাকে কথা শোনাস? বলে হাত উঠিয়ে জ্যোতিকে চর মারতে যায়। হুট করে ঈশান এগিয়ে আসায় জ্যোতি চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ অবস্থাতেই ঠাস করে চর দেওয়ার আওয়াজ হয়, কিন্তু সেটা জ্যোতির গালে না। জ্যোতি চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ইরহান ঈশানের হাত মুচড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চরটা যে ইরহান ঈশানের গালে দিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই। ইরহান ঈশানের হাত আরো জোরে মুচড়িয়ে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে যাস? এখন যে চটটা মারলাম না তোকে, এটা আরো আগে মারা দরকার ছিল। ওর দিকে যেখানে চোখ তুলে তাকানোর কথা না, সেখানে তুই ওর গায়ে হাত তুলতে যাস? আমার টাকায় বসে বসে খেয়ে তো শুধু ব্রয়লার মুরগির মতো এই শক্তি নিয়ে তুই জ্যোতিকে মারতে আসিস? আমার হাত দেখেছিস? খেটে খাওয়া মানুষের হাত। এই হাত যেমন আদর স্নেহ দিতে জানে, তেমনি অন্যকে শাস্তি দিতেও জানে। বলেই ইরহান ঈশানকে একটা জোরে ধাক্কা মারে। ঈশান ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ে। ইরহানের এক ধাক্কায় ঈশান দূরে গিয়ে ছিটকে পড়ে। আকস্মিক এমন ঘটনায় সকলেই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেছে। ইরহানের কাছ থেকে কেউই এমন কিছু আশা করেনি। শান্তপ্রিয় চুপচাপ স্বভাবের ছেলেটা এমন কিছু করতে পারে সকলের ধারণার বাইরে। ইরহান কখনোই তাসলিমা বানু, ইমন, ঈশানের সাথে জোর গলায় কথা বলতো না। ওদের সাথে তেমন কোনো কথাই বলতো না। ওদের হয়তো জানা নেই দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য একটা শেষ চেষ্টা হলেও করে। ইরহান তার ব্যতিক্রম নয়। ইরহান বুঝে গেছে মানুষকে যত ছাড় দিবে সে ঘাড়ে চড়ে বসবে। ইরহানের ধাক্কায় ঈশান হাতের কনুইতে ব্যথা পায়। এমনিতেই হাত মুচড়ে ধরায় ব্যথা পেয়েছিল, তার উপর আবার কনুইতে ব্যথা পেয়েছে। তাসলিমা বানু আর ঈশানের বউ দিনা গিয়ে দৌড়ে ঈশানের কাছে যায়, হাতে ধরে তুলে বসায়। তাসলিমা বানু এবার গর্জে ওঠে, ইরহান, তুই আমার ছেলের গায়ে হাত তোলার সাহস পেলি কোথা থেকে? ইরহান নির্বিকারভাবে জবাব দেয়, যেইভাবে তোমার ছেলে আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেয়েছে, ঠিক সেইভাবে আমার বউকে কেউ চোখ রাঙালেও বরদাস্ত করব না আমি। সেই জায়গায় ও তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, একটু শাস্তি তো পাও নাই, যদিও এটা কমই ছিল। প্রথমবার বলে ছেড়ে দিলাম। বাহ, এই ফকিন্নি একদিনেই এসে পুরো তোকেই পাল্টে দিল। বেশ জাদু জানে মনে হচ্ছে। আমার বউ আগে কোথায় ছিল, কেমন ভাবে ছিল সেটা ভুলে যাও। সে এখন ইরহানের বউ, সেটা মাথায় ঢুকাও। তাই বারবার তাকে ফকিন্নি বলে সম্বোধন করবে না। তুই আমার ছেলেকে আঘাত করে একদম ঠিক কাজ করিসনি। চেকে সাইন করা তো দূর, তুই একটা কানা করিও পাবি না। ব্যাংকের টাকা পয়সা জায়গা জমি সব আমার নামে, আর আমার নামে যেহেতু সব পেলে আমার পেটের সন্তান পাবে। তুই আমার কেউ না, তাই তুই কিচ্ছু পাবি না। আমি তোকে কিছু দেব না। এই বাড়িটা দেখছিস, এটা কিন্তু তোর বাবার জায়গা নয়। অবশ্য তোর টাকা দিয়ে তোর বাপের বাড়ির পাশে রমিজ ভাইয়ের জায়গা কিনে তারপর সেখানে করা হয়েছে, তোর নিশ্চয়ই জানা আছে। আর একটা জায়গাটাও আমার নামে, তোর কোনো অধিকার নেই। এই বাড়ির একটা ইটের প্রতিও তোর কোনো অধিকার নেই, তাই আমি তোকে এই বাড়িতে থাকতে দিব না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।